আসসালামু আলাইকুম। তুহিনুর সুলতানা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হলো 2025। পুরনো বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে নতুন প্রত্যাশায় ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে দেশবাসী। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হয়েছে 31st নাইট। নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি ফোটানো সহ ছিল ফানুস ওড়ানোরও আয়োজন। আরাফাত ইসলামের রিপোর্ট। ঘড়ির কাঁটা নতুন বছর ছুতেই অবিরত আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে রাজধানীর রাতের আকাশ। পাশাপাশি ফুটতে থাকে পটকা, বিকট শব্দে প্রকম্পিত হয় চারপাশ। নতুন বছরকে বরণ করে নিতে এভাবেই একযোগে ঢাকার বিভিন্ন এলাকার ছাদ ও খোলা স্থান থেকে আতশবাজি ফোটানো হয়। অনেকেই আবার ফানুস উড়ায়। যদিও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে এমন আয়োজন বন্ধের উদ্যোগ ও আহ্বান ছিল। 31st নাইট ঘিরে রাজধানী জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। বর্ষবরণ ঘিরে রাজধানীর 5 তারকা হোটেলগুলো সেজেছিল বর্ণিল সাজে। বাহারি রঙের পোশাকে সুসজ্জিত হয়ে আনন্দে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। কেউ আসেন পরিবার, আবার কেউ আসেন বন্ধুবান্ধব নিয়ে। অনেক এনজয় করেছি। আমরা সবসময় বিদেশে, আমি লস এঞ্জেলেসে থাকি, ওখানে সবসময় করা হয়, বাট এইবার বাংলাদেশে একটু অন্যরকম। ডিজে পার্টিটা এত ভালো লেগেছে যে পরিবেশটাকে অন্যরকম করে দিয়েছে। দেশবাসী যাতে একটু শান্তিতে থাকে, স্বস্তিতে থাকে। 2025 সাল সবার জীবনে শুভ হয়ে উঠুক এবং বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনুক। নিষেধাজ্ঞা অমান্য করে ফানুস উড়ানোর ঘটনায় রাজধানীর ধানমন্ডি ও মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। এছাড়া বর্ষবরণ উদযাপন করতে গিয়ে 2 শিশুর অগ্নিদগ্ধ হওয়ারও খবর পাওয়া গেছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। 31st নাইটে রাজধানীর বিভিন্ন 5 তারকা হোটেলে অভিযান চালিয়ে অবৈধ কয়েকশো দেশি বিদেশি মদের বোতল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দিবাগত রাতে গুলশানের বেশ কয়েকটি হোটেলে মাদক বিরোধী অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী 31st নাইট উদযাপন ঘিরে রাজধানীর সব বার বন্ধ রাখার কথা ছিল, কিন্তু নির্দেশনা অমান্য করে 5 তারকা হোটেলের হলরুম ভাড়া নিয়ে মাদক সেবন চলছিল। এ সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার করে জব্দ করা হয়। মূলত অনুমতি ছাড়া ইংরেজি নববর্ষ উপলক্ষে এসব মাদক মজুদ করে বিক্রি করার কারণে তা জব্দ করা হয় বলে জানানো হয়। এই হোটেলগুলোতে বারগুলা বন্ধ আছে, কিন্তু কিছু অ্যারেঞ্জার তাদের কাছ থেকে তাদের যে হলরুম আছে, হলরুম ভাড়া নিয়ে তারা বিভিন্ন ধরনের নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের পার্টির আয়োজন করেছে এবং তারা অবৈধভাবে এই মদগুলা সংগ্রহ করে এখানে তারা যারা কাস্টমার ছিল বা যারা এখানে দর্শক হিসেবে আসছে তাদের কাছে এগুলা সরবরাহ করছিল বা পরিবেশন করছিল। আগামী 15ই জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ইশতেহার বা ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যথায় আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে তারা এই আহ্বান জানান। একই সঙ্গে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানানো হয় কর্মসূচি থেকে। শফি মাহমুদ সাগরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে সফল করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। আনুষ্ঠানিক শুরুর আগেই ছাত্র জনতার ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা গত 53 বছর শেকলবন্দি করে রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল। মানুষের অধিকারের বদলে নিজেদের পকেট ভারীতেই ব্যস্ত ছিলেন ক্ষমতাসীনরা। জাতির কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে 71 আর 90-এর বিজয়।
তাই তো 24-এর বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য অতন্দ্র প্রহরীর ভূমিকায় ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা, স্বাধীনতার মানে বোঝানো হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা, একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখা। আমরা বলেছি 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার। আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবেন। নাগরিক কমিটির নেতারা বলেন, দেশে যে অবস্থা চলছে তাতে শুধু দখল, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের হাত বদল হয়েছে মাত্র। অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকদের সমূলে উৎপাটনের হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে 15 জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র বা ইশতেহার ঘোষণারও দাবি জানানো হয়। 5 আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনি যদি মনে করেন, বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? যে শব্দ দিয়ে এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই স্বপ্নের সাথে, স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। গণহত্যাকারীদের বিচার এবং সংস্কারের আগে কোনো নির্বাচন নয় জানিয়ে আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নেয়ার দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 1 টাকা কমিয়েছে সরকার। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার 105 টাকা থেকে কমিয়ে 104 টাকা করা হয়েছে। তবে প্রতি লিটার অকটেনের দাম 125 টাকা ও পেট্রোলের দাম 121 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। জ্বালানি তেলের নতুন মূল্য আজ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সারা দেশে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধের সময় 2 ঘন্টা কমিয়েছে সরকার। মঙ্গলবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে, যাতে বলা হয় প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, যাতে সিএনজি স্টেশনে প্রতিদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল 2 ঘন্টা কমানো হলো। নতুন এই সিদ্ধান্ত আগামীকাল 1 জানুয়ারি বুধবার থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতদিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো। ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর কার্যাদেশ পাইয়ে দেওয়ার মামলা পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়াই এর আগে এই মামলার প্রতিবেদন দেওয়া হয়েছিল। এছাড়া সাবেক 9 এমপি সহ 12 জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। তামজিদ সুমনের রিপোর্ট। প্রায় 31,000 কোটি টাকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু। 2012 সালে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগে বনানী থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় 2 বছর তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। হাসিনা সরকারের পতনের পর দুদক মহাপরিচালক বলছেন, এই মামলার অভিযোগের বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, ফলে নতুন করে মামলাটি তদন্ত করবে দুদক। ইতিমধ্যে নতুন এবং আরও গুরুত্বপূর্ণ তথ্যাদি বিভিন্ন উৎস থেকে কমিশন প্রাপ্ত হয়েছে। সেই প্রেক্ষিতেই মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। আর অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহীর সাবেক মেয়র ফজলে হোসেন বাদশাহ সহ রাজশাহীর 7 এমপির বিরুদ্ধে। জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র রাজশাহী এবং 6টি সংসদীয় আসনের 8 সংসদ সদস্য 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অনুসন্ধান শুরু হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগরওয়াল ও বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধেও। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন 3 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান জানান, দেরিতে কাজ শুরু করার কারণে 7 জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। একই দিন সংবিধান সংস্কার কমিশনও তাদের প্রস্তাব জমা দেবে বলে জানানো হয়। আর পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব জমা দেবে 15 জানুয়ারি। বাকি বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব জমা দিতেও আরও কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে। রাহাত ফতেহ আলীর ইকোস অফ রেভেলেশন কনসার্ট থেকে আয়কৃত 1,65,00,000 টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করেছে আয়োজকরা। মঙ্গলবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সার্জিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী স্পিরিট অফ জুলাই প্ল্যাটফর্মের মাধ্যমে গত 21 ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে এই চ্যারিটি কনসার্ট আয়োজন করে, যার মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল NTV। জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে এই কনসার্ট থেকে আয়কৃত 1,65,00,000 টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশের অপব্যবহারের সুযোগ রয়েছে, তাই এই আইন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে TIBর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, নতুন প্রণীত আইন সাইবার সুরক্ষার নামে পুরনো ডিজিটাল সিকিউরিটি এর পুনরাবৃত্তি। অংশীজনদের পরামর্শ না নিয়ে এমন আইন অনুমোদনযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। এই আইন বাস্তবায়িত হলে তা মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করবে, একই সাথে বিব্রত করবে অন্তর্বর্তীকালীন সরকারকেও। সাইবার সুরক্ষা অধ্যাদেশের 8, 25, 35, 46 সহ নানা ধারা উপধারার সংশোধন প্রয়োজন জানিয়ে এই আইন ঢেলে সাজানোর পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। ধারণা বা প্রক্রিয়া বা সুযোগ আমরা দেখতে পাচ্ছি। সাইবার সুরক্ষার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেগুলো ছিল সেগুলোরই এক ধরনের পুনরাবৃত্তি আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে, এবং মানুষের মধ্যে বিশেষ করে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার মানদণ্ডে একটা নিয়ন্ত্রণমূলক এবং নজরদারিমূলক অধ্যাদেশে এটা পরিণত হয়েছে বলে আমরা মনে করছি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার মেলা প্রাঙ্গণের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিভিন্ন পণ্য এবং সেবা নিয়ে মেলায় অংশ নেবে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান। এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়া আরও 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় ক্রেতা দর্শন
দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। মাসব্যাপী বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত চলবে, তবে সাপ্তাহিক ছুটির দিন মেলা চলবে রাত 10টা পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এই মেলার আয়োজন করে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।